ওই যে একটা কথা আছে না বাংলায়, যে উদর পিণ্ডি গুদর ঘাড়ে। শুনছো কি কখনো? মানে একজনের হয়ে একজনের যন্ত্রণা আরেকজনের ঘাড়ে যাচ্ছে, এরকম হয় না? তাহলে অফিসিয়ালি আমরা আজকের ক্লাসটি শুরু করি। আমাদের পড়াশোনা চলছে অর্থনীতি দ্বিতীয় পত্রের অধ্যায় ৯, নামটা সরকারি অর্থ ব্যবস্থা। এখন সরকারি অর্থ ব্যবস্থা এই জিনিসটা কি? সরকারি মানে তো জানি আমরা সরকারি। সরকারি অর্থ ব্যবস্থা মানে পাবলিক ফিনান্স বা সরকারের আয় ব্যয় সংক্রান্ত ধারণা। এটা আমরা দেখব। সরকারের আয় এবং সরকারের ব্যয় সংক্রান্ত আলাপ আলোচনা, সেটাই হবে সরকারি অর্থ ব্যবস্থা। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে নেওয়া ভালো, যে সরকারি অর্থ ব্যবস্থা বা পাবলিক ফিনান্স জিনিসটা কি। আমরা পড়াশোনা যদিও কর রাজস্ব পর্যন্ত গেছে, আমরা এগুলো কিন্তু পড়ে ফেলছি। কর রাজস্ব, কর বহির্ভূত রাজস্ব, প্রত্যক্ষ পরোক্ষ করের পরিচয়, পার্থক্য পর্যন্ত আমি যেগুলো দেখাচ্ছি, মার্ক করতেছি, এগুলো কি তোমরা কেউ দেখতে পাচ্ছ? একজন মাইক অন করে কথা বলো। জি স্যার। সরকারি অর্থ ব্যবস্থা বলতে কি বোঝায়? সরকারি অর্থ ব্যবস্থা বা পাবলিক ফিনান্স বলতে আমরা যেটা বোঝাই, সরকারের আয় এবং ব্যয় সংক্রান্ত আলোচনা বা পর্যালোচনা। সরকারি অর্থ ব্যবস্থা বেসিক্যালি কি জিনিস? সরকারের একদিকে আয় থাকবে, আর একদিকে থাকবে সরকারের ব্যয়। সরকার আয় এবং ব্যয় এই দুইটা মিলে হবে সরকারি অর্থ ব্যবস্থা। আচ্ছা, ভেরি গুড। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আচ্ছা, তো সরকারের আয় থাকবে এবং সরকারের ব্যয় থাকবে, তাই না? তাহলে আয় এবং ব্যয় সংক্রান্ত পর্যালোচনা, এটি হবে সরকারি অর্থ ব্যবস্থা। সরকারি আয় কি জিনিস? সরকারি আয় আমরা এটা দেখব। অপরদিকে আমরা আর একটা দেখব, সরকারি ব্যয়। আচ্ছা, তো সরকারি আয় মানে কি? সরকার কোন কোন খাত থেকে বা কোথায় থেকে সরকার আয় করে। আর ব্যয় মানে কি? কোন কোন খাতে বা কোন কোন জায়গায় সরকার ব্যয় করে। এই দুইটা মিলে যে আলাপটা, যে আলোচনা, সেটাই হলো আমাদের সরকারি অর্থ ব্যবস্থা। তাহলে একটা থাকবে সরকারি আয়, তাই না? সরকারি আয়। আর একটা হবে সরকারি ব্যয়। সরকারি আয় সংক্রান্ত আলোচনা, আর একটা হবে সরকারের ব্যয় সংক্রান্ত আলোচনা। একটা সরকারি আয়, আর একটা হলো সরকারি ব্যয়। আচ্ছা, তো সরকার কোন কোন জায়গা থেকে আয় করে বা আয়ের খাতগুলো কি কি, সেই বিষয় যদি আমরা দেখাই। আমি যে এমনি তোমাদের ধারণা দেওয়ার জন্য, কারণ তোমরা অনেকখানি পড়াশোনা থেকে সরে গেছো। সরকার এই যে কর রাজস্ব থেকে আয় করে, কর বহির্ভূত থেকে আয় করে, বিশেষ ধরনের আদায় এবং বিবিধ, এই বিষয়গুলোর মধ্যে আমরা কর পড়তেছিলাম, আমরা এখনো আয়টাই শেষ করতে পারিনি। কর মূলত কি? কর মানে হলো এমন একটা পেমেন্ট যেটা বাধ্যতামূলকভাবে সরকারকে দিতে হয়। কর মূলত কিন্তু মানুষ শখ করে দেয় না। কর কেউ শখ করে দেয়, দেয় না। দেশের সরকারের কাছে কিছু পাবে এই আশায় দেয় না। বেসিক্যালি কর না দিলে জেল জরিমানায় পড়তে হয়, এই জন্য সবাই কর দেয়, ভয়ে কর দেয়। বোঝা গেছে? দেখা যাচ্ছে আমি যেটা মার্ক করতেছি, কেউ একজন বলো এমনি। জি স্যার। আচ্ছা, তাহলে কর মানে কি? কর মানে ট্যাক্সেশন। ট্যাক্সেশন বাধ্যতামূলক দিতে হয়। আচ্ছা, ভেরি গুড। তাহলে কোনো প্রকার প্রত্যক্ষ সুবিধা সেবা এসব পাওয়া এই আশা না করে তুমি সরকারকে যে টাকাটা দিবা, সেটাই হলো কর। আচ্ছা, এখন প্রশ্ন হলো, কর তাহলে কয় প্রকার? কর মূলত দুই প্রকার, একটা হলো প্রত্যক্ষ কর আর একটা পরোক্ষ কর। এই প্রসঙ্গে আমি তোমাদেরকে করঘাত এবং করপাত এই দুটো জিনিস পড়াই, একটু বোঝাইছিলাম। করঘাত মানে কি? যার উপর করের আঘাত পড়ে। আর করপাত মানে কি? ফাহাদ বলো, করপাত কি? ফাহাদ বলো, করপাত কি? স্যার, যে করটি পরিশোধ করে। যে করটি পরিশোধ করে। তো করের পাতন যার হাতে হয়, জি স্যার। যারা ওই দিন ছিলে না, তারা এটা লিখে দেখে নিতে পারো। কর ঘাত। আর এটা কত নম্বর অধ্যায় চলতিছে? এই দেখো, নয়। বুঝছো? দ্বিতীয় পত্রের ৯। করঘাত মানে করের আঘাত যার উপর পড়ে।
বোঝা গেছে? করঘাত কি? করের আঘাত যার উপর পড়ে। আর করপাত মানে কি? যে করটি পরিশোধ করে। করপাত, করপাত মানে যে করটি পরিশোধ করে। দেখতে পাচ্ছ আমি কি লিখতেছি? জি স্যার, দেখতেছি স্যার। তাহলে যার উপর কর আরোপ হয় সে হলো করঘাত, আর যে বা যিনি করটা পরিশোধ করে সেটা হলো করপাত। তাহলে করঘাত কি জিনিস? করের আঘাতটা যার উপর পড়ে। এই যে ও নর্মালি কর যার উপর আরোপ হয় সে হলো করঘাত, আর যে করটি পরিশোধ করে সেটা হলো করপাত। এখন এই করের যে আমরা প্রকারভেদ বললাম, কর মূলত কয় প্রকার বলছি? দুই প্রকার। একটার দুই নাম প্রকার। প্রত্যক্ষ কর, মাইক বন্ধ করো, কথা বলে থাকলে বলে মাইক বন্ধ করবা। আচ্ছা, একটা নাম ঠিক আছে প্রত্যক্ষ স্যার। কর, আর একটা নাম পরোক্ষ কর। প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর। তাহলে প্রত্যক্ষ কর মানে কি, এটা আমি বলছিলাম এবং এখানেও লেখা আছে দেখো। প্রত্যক্ষ কর মানে যে কর যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর আরোপ হয় ওই ব্যক্তি বা ওই প্রতিষ্ঠানকেই পরিশোধ করতে হয়। কথাটা কি বুঝলা? মানে যার উপর আরোপ হবে, যদি এই ব্যক্তি আমরা ধরি এখানে এক্স ওয়াই জেড একজন ব্যক্তি, ওর উপর যদি কর আরোপ হয়, ধরি এই ব্যক্তি তার উপর কর আরোপ হয়েছে, ও করটা পরিশোধ করবে। তার মানে এক্ষেত্রে করঘাত যার উপর, করঘাত করঘাতও যার উপর, করপাতও তার উপর। কথা কি এবার বুঝলে? এক্ষেত্রে কি হবে? করঘাত স্যার আরেকবার ও, বুঝান, এটা বুঝি নেই। বলছি করপাত একই ব্যক্তির উপর পড়বে। এই জিনিসটা বুঝলে কিনা? করঘাত এবং করপাত একই ব্যক্তির উপর পড়া বলতে আমি কি বোঝাচ্ছি? মানে যার উপর করটা আরোপ হবে ওকেই করটা পরিশোধ করা লাগবে। এটা হলো প্রত্যক্ষ কর। এবার কি বুঝলা? তাহলে প্রত্যক্ষ কর মানে কি? যার উপর কর আরোপ হইল তাকেই করটা পরিশোধ করতে হবে। একই ব্যক্তির উপর পড়বে। করঘাত এবং করপাত একই ব্যক্তির উপর পড়বে। তাহলে আমরা কি বলবো? তাহলে সেটাকে আমরা বলবো প্রত্যক্ষ কর। আর করঘাত এবং করপাত যদি আলাদা ব্যক্তির উপর পড়ে তাহলে সেইটা কিন্তু হবে তখন কি হবে? তখন সেটা, তখন সেটা আমাদের হবে হলো পরোক্ষ কর। করঘাত এবং করপাত একই ব্যক্তির উপর পড়লো, প্রত্যক্ষ কর। এখন কেউ আবার এই যে জিজ্ঞেস করো না স্যার করঘাত আবার কি জিনিস, একটু আগে কিন্তু বলছি করঘাত, এটা কি বুঝছো কিনা বলো? বুঝছি স্যার। হ্যাঁ, স্যার করঘাত আরেকবার হবে স্যার। হ্যাঁ হবে, সমস্যা নেই। যার উপর, এটা লিখলেই হয়, করঘাত ও করপাত একই ব্যক্তির উপর পড়বে না। ওই যে একটা কথা আছে না বাংলায়, যে উদর পিণ্ডি গুদর ঘাড়ে, শুনছো কি কখনো? মানে একজনের হয়ে একজনের যন্ত্রণা আরেকজনের ঘাড়ে যাচ্ছে, এরকম হয় না? হয় জি কিনা স্যার। বলো? হ্যাঁ, এইরকম, এইরকম হলে আমরা বলবো যে সেইটা হবে পরোক্ষ কর। তাহলে প্রত্যক্ষ কর কি জিনিস? করঘাত যার উপর, করপাতও তার উপর। মানে কি, যার উপর কর মানে যে ব্যক্তির উপর করটা আরোপ হবে ও করটা পরিশোধ করবে নিজ নামে, সেটা হলো প্রত্যক্ষ কর। সে প্রত্যক্ষ করগুলো কি কি আমি দেখাচ্ছি। পরোক্ষ কর মানে কি, যার উপর কর আরোপ হবে কিন্তু ও ব্যতীত অন্য কেউ করটা দিয়ে দিবে, পরিশোধ করবে। এবার কি বুঝছো? মানে যার উপর করটা আরোপ হবে সে করটা পরিশোধ করবে না, পরিশোধ করবে কে? আরেকজন, ওর হয়ে, অপর ব্যক্তি স্যার। অপর ব্যক্তি। এখন ওর হয়ে পরিশোধ করলো, এইটাকে তখন আমরা বলবো, তখন আমরা বলবো তখন পরোক্ষ কর। পরোক্ষ কর। পরোক্ষ এখন কর। কি দেখে আমরা বুঝতেছি কোনটা প্রত্যক্ষ কোনটা পরোক্ষ? নাম্বার ওয়ান ব্যাপারটা কি, করঘাত এবং করপাত কার ওপর পড়ে।
আমরা কিন্তু এখানে পড়তেছিলাম সরকারি আয়। সরকারি আয় নিয়েই কথা হচ্ছে, ব্যয় নিয়ে এখনো কথা বলা বাকি, ঢের বাকি, ওটা নিয়ে যাবো পরে। আচ্ছা, তো সরকারি আয়ের মধ্যে একটা আসে কর। আচ্ছা, এবার আমরা মূল ব্যাপারে আসি। এখন তাহলে আসি প্রত্যক্ষ করের উদাহরণ। প্রত্যক্ষ করের উদাহরণ কি? আয়কর, আর একটা নাম ভূমি রাজস্ব, আর একটা নাম সম্পদ কর। আয়কর মানে কি? ইনকাম ট্যাক্স। ঠিক আছে? হ্যাঁ, কে জয়েন করতে চায়? হৃদয়। হৃদয় এতক্ষণ কই ছিল? আচ্ছা, তাহলে আয়কর একটা, মানে যার আয়ের উপর কর আরোপ হয়েছে তাকেই কর পরিশোধ করতে হবে, অন্য কেউ অন্য নামে দিতে পারবে না। আমার কথা কি বুঝছো? এটা হলো আয়কর। এখন আয়করের নিয়ম কি? বর্তমান বাংলাদেশে আয়করের নিয়ম, এই যে প্রত্যক্ষ করের মধ্যে আয়কর হয়, আয়করের ঊর্ধ্ব সীমা বা কর মুক্ত সীমা, আয়কর মুক্ত আয় সীমা বাৎসরিক, কিন্তু এটা বর্তমানে 3.5 লক্ষ টাকা। কয় টাকা? 3,50,000 টাকা। বাংলাদেশে কোনো ব্যক্তির বাৎসরিক আয় যদি হয় 3,50,000 টাকার নিচে, তাহলে তাকে কোনো কর দিতে হবে না। তবে কারো যদি মানে ধরো 3,49,999 টাকাও যদি সে দেখায়, তাহলে তার নো ট্যাক্স। আর যদি সে 3,50,000 দেখায়, তাহলে তার 10% ট্যাক্স দেওয়া লাগবে। কথা কি এবার বুঝছো আমার? কি বললাম, আমার কথাটা বুঝছো কি? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, বুঝতে পারলে তো হলোই। তাহলে 3.5 লক্ষ টাকা বাৎসরিক আয় হলেই তাকে আয়কর দিতে হবে। তাহলে যার আয় 3.5 লক্ষ টাকা সে করটা পরিশোধ করবে, অন্য কেউ ওই করটা পরিশোধ করে দিতে পারবে না। এইটা এই জন্য এটার নাম কি? প্রত্যক্ষ কর। ক্লিয়ার এবার? প্রত্যক্ষ কর কেন এর নাম? জি স্যার, কারণ বুঝতে পারছি স্যার। যার উপর আরোপ হয় তাকেই পরিশোধ করতে হয়, অন্য কেউ এই করটা পরিশোধ করতে পারবে না। এখন প্রশ্ন হলো, স্যার তাকেই কি ব্যাংকে গিয়ে টাকা জমা দেওয়া লাগবে? আচ্ছা বাবা, টাকাটা ও দিক আর ওর পক্ষে গিয়ে কেউ দিক, টাকাটা তো ওর নামেই জমা দেওয়া লাগবে নাকি? অন্য কেউ দিতে পারবে? না স্যার। অন্য কেউ দিতে পারবে না। এটা মনে রাখতে হবে। এই হলো প্রত্যক্ষ করের ব্যাপার। তাহলে প্রত্যক্ষ কর কি আমরা দেখলাম? আয়কর, ভূমি রাজস্ব, যার ভূমি সে কর দিবে, এবং সম্পদ কর, যার সম্পদ সে কর দিবে, যার সম্পদ নেই সে কি দিবে? সে বসে বসে আফসোস করবে নাকি? আচ্ছা, এবার আসো পরোক্ষ কর। পরোক্ষ করের সংজ্ঞা তো আমরা জানি, এবং পরোক্ষ করের একটা বৈশিষ্ট্য হলো করঘাত এবং করপাত একই ব্যক্তির উপর কি পড়বে? না। যেমন এই যে ভ্যাট। ভ্যাট মানে কি? ভ্যাটের ইংরেজি প্রতিশব্দ হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যার বাংলা নাম হলো মূসক। মূসক বা মূল্য সংযোজন কর। কি নাম? শুনতে পাচ্ছ? মূসক। মূসক। মূল্য মূল্য সংযোগ কর। সংযো সংযোজন, মূল্য সংযোজন কর। সংযোজন কর। তাহলে মূল্য সংযোজন মানে কি? মূল্য, মূল্যের উপর একটা টাকা যোগ হবে, এই জন্য এর নাম কি? মূল্য সংযোজন কর। আজকেই বুঝে নাও যারা ভ্যাট বোঝো না। ভ্যাট, যার ইংরেজি শব্দ কি? ভ্যাট, ভ্যালু অ্যাড ট্যাক্স। এটা কিন্তু পূর্ণরূপ মাঝে মাঝে আসে, ভ্যালু অ্যাড ট্যাক্স মাঝে মাঝে আসে। তাহলে মূল্য সংযোজন করার ব্যাপারটা কি? ধরো কোনো কিছুর একটা মূল্য আছে, সেই মূল্যের উপর অতিরিক্ত টাকা যোগ হবে। ধরো কোনো কিছুর একটা মূল্য আছে, সেই মূল্য থেকে আরো কিছু টাকা যোগ, নতুন করে কিছু টাকা যোগ হবে। এই আগের মূল্যের থেকে নতুন কিছু টাকা যোগ হলে সেটাকে আমরা বলবো মূসক। এবং এটা পুরোপুরি পরোক্ষ কর। এই জন্যই পরোক্ষ কর। যে কোম্পানি দ্রব্য বা সেবাটা উৎপাদন করলো, সে করটা পরিশোধ না করে এটা জনগণের ঘাড়ে দিল। যে জনগণ 5 টাকা দিয়ে একটা বিস্কিট খাচ্ছে, সেও কিন্তু 5% ভ্যাটটা দিয়ে খাচ্ছে। এবং এর আওতায় সকল ব্যক্তি পড়ে। বাংলাদেশের কোনো ব্যক্তি ভ্যাটের আওতার বাইরে না। তুমি রেস্টুরেন্টে যাও, কোনো দ্রব্য বা সেবা কিনতে যাও, বা কোনো সরকারি কোনো অফিসে সেবা নাও, সব জায়গায় তোমাকে এই ভ্যাট দিতে হবে। বোঝা গেল এবার? আর একটা জিনিস আছে যে আবগারি শুল্ক। এটা কি জিনিস? কখনো কেউ কি নাম শুনছো এটার? আবগারি শুল্কের নাম শুনছো কখনো কেউ?
স্যার কখনো শোনা হয়নি এর আগে। হ্যাঁ স্যার। কখনোই শোনা হয় নাই। দেখো আমি কি লিখলাম, দেশে উৎপাদিত পণ্যের উপর ধার্যকৃত করটাকে বলা হয় আবগারি শুল্ক। বেসিক্যালি শুল্ক জিনিসটা কি, কর এবং শুল্কের মধ্যে কিন্তু একটা আহ, মানে হিডেন একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা আগে বুঝবো, তবেই তো আবগারি শুল্ককে আলাদা করতে পারবো। দেখো কর তো আমরা বুঝি, কর বুঝি না? বেসিক্যালি কর কি জিনিস আমরা জানি, তাহলে শুল্ক কি জিনিস? শুল্ক কি ফাহাদ? ফাহাদ বলো, শুল্ক কি? জি স্যার। হ্যাঁ, শুল্ক কি? স্যার ভুলে গেছি। তাহলে বলো, আমি যারা লিখতেছি আমার দেখে দেখে বলো। এবার বুঝলে? জি স্যার। আমদানি এবং রপ্তানির উপর আরোপিত করটাকে আমরা বলবো শুল্ক। তাহলে শুল্ক। বেসিক্যালি কোথাও সরকার যদি পয়সা আনতে চায় সেটাকে করের মাধ্যমে আনায়, ঠিক আছে, কর বা অন্য কোনো মাধ্যমে। তো কর হলো নর্মালি ট্যাক্সেশন, তাই না? আর আমদানি এবং রপ্তানির উপর যখন কোনো কর আরোপ হবে তখন তার নাম আর কর থাকবে না, তখন ওটা কি হয়ে যাবে? শুল্ক হয়ে যাবে। শুল্কর ইংরেজি হলো ট্যারিফ। শুল্কর ইংরেজি কি? ট্যারিফ। ট্যারিফ বলবো আমরা ওটাকে, ট্যারিফ বা শুল্ক। তাহলে আমদানি স্যার একটু রপ্তানির উপর বানানটা লিখে দিতেন স্যার। ইংরেজি বানানটা। জি স্যার। আচ্ছা দেখি, এই যে ট্যারিফ, ট্যারিফ এবং ট্যাক্স এই দুইটার মধ্যে কিন্তু একটা হিডেন পার্থক্য আছে। এটা না বুঝলে কিন্তু কোনো লাভ হইলো না। ট্যারিফ হলো আমদানি রপ্তানির উপর কর, আর এমনিতেই কর, আমরা কর সেটাকে আমরা বলবো ট্যাক্সেশন। ক্লিয়ার এবার? এবং এর সাথে আবার ফির পার্থক্য আছে, এটা আমরা পড়ছি এর আগে, ওই জন্য ওটা আর বলছি না। আমরা এখন একটু গভীরতর যাই পড়াই নিয়ে। ক্লিয়ার? তাহলে আবগারি শুল্ক কেন বলছি আমরা? দেশে উৎপাদিত পণ্যের উপর ধার্যকৃত করকে আমরা আবগারি শুল্ক কেন বলছি? কারণ বেসিক্যালি এই পণ্যটা শুধু দেশেই বিক্রি হয় না, দেশের বাইরেও কিন্তু যায়। আর যখনই সে বাইরে যাবে তখন কি হয়ে যাবে? এটা কর থাকবে। কোনো পণ্য যখন আমরা দেশের বাইরে পাঠাই তখন একটা কর দেওয়া লাগে না? সেই করটার নাম কি হয় বলো? শুল্ক। হ্যাঁ, এই ধরে ফেলছে সাজ্জাদ। সেই করটার নাম তখন হয় শুল্ক। আসল কথা বুঝছো? দেশে উৎপাদন করলাম কোনো পণ্য, পাঠাইলাম বিদেশে, তখন ওই পণ্যটার উপর শুল্কও আরোপ হবে। এই জন্য দেশে উৎপাদিত পণ্যের উপরও ধার্যকৃত করটাকে আমরা আবগারি শুল্ক বলতে পারি। আবগারি শুল্ক মানে কি, ধরো দেশে উৎপাদন করছে প্রাণ আর ফেল, কি তৈরি করছে, ধরো কোনো দামি বিস্কিট চকলেট তৈরি করছে, দেশেরও বিক্রি হয় দেশের বাইরেও বিক্রি হয়, তাই এই পণ্যের উপর ধার্যকৃত কর, এটার নাম আবগারি শুল্ক। এই আবগারি শুল্কের আবার ইংরেজি কি, তাই না মিরাজ? এটা কি জানার ইচ্ছা নাই? আচ্ছা স্যার, জি বলেন। স্যার, আমি তো জিজ্ঞেস করতেই ধরছিলাম। হ্যাঁ, ওইটার নাম আপনি এক্সাইজ ডিউটি। এগুলা স্যার নোট করে রাখতো। হ্যাঁ অবশ্যই লিখবা, কারণ এগুলো মাঝে মাঝে আসে তো ক খতে। এক্সাইজ ডিউটি, জি স্যার। দেখো বানানটা, এক্সাইজ ডিউটির অপর নাম হলো এই আবগারি শুল্ক। আফগানি এই যে শুল্ক। এই যে পাশাপাশি রেখে দিলাম, এবার দেখতে পাচ্ছ? আর ট্যারিফ এবং ট্যাক্স জি স্যার, ওই যে ওদের দেখা যায় পাশাপাশি স্যার। রাখলাম। এবার দেখা যাচ্ছে বলো? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, যার নাম তার সাথে। ক্লিয়ার এবার? নাকি আরো জুম দেবো বলো? আচ্ছা, তাহলে এক্সাইজ ডিউটি মানে আবগারি শুল্ক, আর ট্যারিফ এবং ট্যাক্স সেটা তো আমরা বুঝছি। শুল্ক মানে যেটা রপ্তানি পণ্যের উপর রাখা হয়। আচ্ছা, এবার একটা প্রশ্ন, তাহলে প্রত্যক্ষ এবং পরোক্ষ করের মধ্যে পার্থক্য আছে কি? এটা বের করতে হবে। আছে অবশ্যই। পার্থক্য কোথায়? সংজ্ঞায় পার্থক্য, কর ঘাত কর পথে পার্থক্য, করের সংগ্রহে পার্থক্য। ধরো কাউকে একজনকে জিজ্ঞেস করি, বলো তো প্রত্যক্ষ এবং পরোক্ষ করের মধ্যে কোন কর থেকে সরকার বেশি আয় করে? কে জানে বলো? সবাই পরোক্ষ। সবাই চুপ মেরে গেল কেন? পরোক্ষ কে বলতেছে? সাজ্জাদ, কথায় জোর নাই কেন রে বাবা তোমার? পরোক্ষ স্যার। আচ্ছা তুমি যদি ভুলও বলো আমি কি মারবো? আমি তো ঠিক করে দেবো, তাই না? অবশ্যই পরোক্ষ কর, কথাটা বোঝো, অবশ্যই পরোক্ষ কর। কেন পরোক্ষ কর? খালি একটা হিসাব দেখালেই তোমরা বুঝবা। আমি হিসাবটা দেখাই। বাংলাদেশে কর রাজস্বের মধ্যে দুই ধরনের কর আছে, তাই না? একটার নাম কি? প্রত্যক্ষ কর,
আর একটা পরোক্ষ কর। আর একটা নাম পরোক্ষ কর, ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স। এটা কিন্তু বাংলা ইংরেজি ভাবে বলা যায়, বা ইংরেজি নাম কিন্তু হলো ডিরেক্ট ট্যাক্স। তাহলে প্রত্যক্ষ কর আর একটার নাম পরোক্ষ কর। বাংলাদেশে প্রত্যক্ষ কর থেকে মোট কর রাজস্ব সংগ্রহ হয় মাত্র 25% কম বেশি, আর সবচেয়ে বেশি কর কালেকশন হয় পরোক্ষ কর থেকে। পরোক্ষ কর মানে কি রকম? ওই যে তোমরা পরোক্ষ করের যে উদাহরণগুলো দেখলাম, পরোক্ষ কর থেকে তাহলে কত আসবে? 75% বা তারও বেশি। এখন প্রত্যক্ষ কর থেকে এত কম আসে কেন, আর পরোক্ষ জি থেকে স্যার, প্রত্যক্ষ কর তো সবার উপরেই আছে, তাহলে ওটা থেকে কম সবচেয়ে কম আসে কেন, আসে কেন? তাই না? এটা একটা বড় ডিবেট কিন্তু। জি স্যার। এই ডিবেটটার সমাধান দেই। বাংলাদেশে কর যারা দেয়, এই যে আমি একটু আগে বললাম বাংলাদেশে করমুক্ত আয় সীমা কত, বাংলাদেশে বাৎসরিক করমুক্ত আয় সীমা কত টাকা, মানে কত তিন টাকা লক্ষ হলে? পঞ্চাশ হাজার 3,50,000 টাকা হলে কর দিতে হবে। বোঝা গেছে এবার? হ্যাঁ। তাহলে 3,50,000 টাকা বছরে আয় করে এমন মানুষের সংখ্যা অনেক হওয়ার কথা না? অনেক হওয়ার কথা। কিন্তু একটা জি তোমাদের স্যার, অনেক এক্সাম্পল হওয়ার কথা। বলি, যেটা বললে তোমাদের বিশ্বাস হবে না, শুনুন। মানে মনে হচ্ছে কোথায় থাকি আমরা। বাংলাদেশে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা টিন ধারী, টিন বলে ওটাকে। টিন মানে কি? এটার পূর্ণরূপ মাঝে মাঝে পরীক্ষায় আসে। ট্যাক্স, বানানটা লিখে নাও, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, এটাকে বলা হয় টিন। এটা কিন্তু ঢেউটিন না সাজ্জাদ বাবা, এটা কিন্তু ঢেউটিন না, এটা হলো টিন। ট্যাক্স জানি স্যার। আইডেন্টি, হ্যাঁ ঢেউটিনের মতো লাগলেও টিন নয়। এটা হলো ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, মানে যারা করদাতা শনাক্তকরণ নম্বর, যারা কর দেবে এই মর্মে যারা নিবন্ধন করছে। কথাটা বোঝো মেরাজ, যে আমি কর পরিশোধ স্যার, করব এই মর্মে অনলাইনে ঘোষণা দিয়ে নিবন্ধন করছি, সার্টিফিকেট নিয়েছি, সেটার নাম টিন নাম্বার। বাংলাদেশে টিন নাম্বার ধারী আছে প্রায় কম বেশি 20 থেকে 22 লক্ষের মতো। স্যার ধরেন আমি ইনকাম করতেছি কিন্তু আমি জানাইলাম না ওদেরকে। হ্যাঁ, ইনকাম করতেছি জানাইলাম না, এর একটা লুকানোর ব্যাপার আছে। চলো তোমাদের একটা ফাঁকিবাজিও শেখাই দিই। এই যে যারা জি স্যার। অফিসিয়াল কোনো চাকরি করে, মানে যারা বেতন পায় কোনো সংস্থা থেকে বা সরকার থেকে বা কোনো বেসরকারি প্রতিষ্ঠান থেকে, তাদের বেতন পাওয়ার একটা ডকুমেন্ট আছে, তাই না? তারা তো কোথাও ফাঁকি দিতে পারে না। ব্যাংকে বা চালানে কোথাও না কোথাও লেখা থাকে যে মাসিক বেতন এত টাকা, তাই না? সরকারি বেসরকারি। জি আচ্ছা, স্যার, ওটা তো হইলো। হ্যাঁ কিন্তু ওরা হইলো, অনেক তো কিন্তু সেভাবে যারা, অনেক পেশাই যাদের আছে। ইনকাম নির্দিষ্ট না, কিংবা যারা টেবিলের উপর নিচ দিয়ে ইনকাম করে, যে কালো টাকার কথাটা আসলো না, জি স্যার। মানে ব্ল্যাক মানির প্রশ্ন যখন আসে, ব্ল্যাক মানি মানে কি? ব্ল্যাক মানির ব্যাখ্যা আমি দিছিলাম না? ব্ল্যাক মানি কি দেখতে কালা? না স্যার। না স্যার। ব্ল্যাক মানি মানে কি স্যার তাহলে? সরকারের কাছে এটা কোনো ডকুমেন্ট বা কিছু থাকে না স্যার। জি স্যার, ডকুমেন্ট থাকে না, না টেবিলের নিচ আমরা, দিয়ে না টাকা। আমরা ডকুমেন্ট রাখি না। স্যার রাখি না ডকুমেন্ট স্যার, রাখি না। ওটা আলাদা ইনকাম স্যার। হ্যাঁ, জি স্যার। মানে যে ইনকাম বা যে পরিমাণ আয়টা আমরা কোনো ইনকাম বিবরণীতে দেখাই না, তার মানে কি সরকার জানে না? সরকারি খাত স্যার থেকে ওটা কি জাতীয় আয়ে যুক্ত হয়? না, জাতীয় এই এটার কোনো অফিসিয়াল হিসাবে নাই, তো যুক্ত হবে কেমন? টাকাটা তোমার হাতে আসলো, তুমি গোপন কারোর কাছ থেকে ধরো তুমি ঘুষ নিলা, তুমি কাউকে বললা না, কেউ সাক্ষী নাই, টাকাটা তোমার হাতে আসলো, অর্থনীতি যুক্ত হইলো, কিন্তু ওইভাবে তো হিসাব থাকবে না এটা। স্যার, বুঝতে হবে। এক্ষেত্রে আমি ব্যবসা করি, সেক্ষেত্রে তাহলে করটা কিভাবে নির্ধারণ হবে? আচ্ছা, ব্যবসায়ীদের কর নির্ধারণ হবে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের এবং তার ব্যবসার আকারের উপর ভিত্তি করে। ধরো কেউ অটোরাইজ মিলের ব্যবসা করে, তো আমরা তো জানি অটোরাইজ মিলের ব্যবসা হলো কোটি কোটি টাকার ব্যবসা, কারণ তার মেশিনটাই বানাইতে হয় 1.5 থেকে 2 কোটি টাকা তার খাটাইতে হয়, তাই কিনা? তাহলে জি স্যার। তার একটা ইনকাম সম্বন্ধে একটা ধারণা থাকবে না সরকারের? বেসিক্যালি কর ফাঁকি দিচ্ছে কারা জানো? যারা সবচেয়ে বড় বড় ব্যবসায়ী, যারা ব্যবসা দেখায় একটা গোপনে করে আর একটা। কিরকম? ধরো স্যার কেউ, আওয়ামী কেউ লীগ নেতারা। আচ্ছা নাম না ধরে নাই বলি, ধরো কেউ দেখা যাচ্ছে আমি হাউজিং ব্যবসা করি, কিন্তু হাউজিং ব্যবসার আড়ালে সে করে হলো মাদক ব্যবসা।
ঠিক আছে? এখন মাদক ব্যবসা করে প্রতি বছর সে বড় বড় একটা অংশের টাকা লাভ করে, এটা কিন্তু সে তার ইনকাম স্টেটমেন্টে দেখাবে না, কারণ স্টেটমেন্ট দেখালে স্টেটমেন্ট ভারী হয়ে যাবে, কর বাড়বে ওর। কথা কি বুঝছো? একটা গল্প বলি তোমাদেরকে, তোমরা ওই বিষয়টাকে চমকপ্রদ মনে হবে। আমি এই ট্যাক্সের গল্পটা বলবো, তার আগে এটা বলি। বাংলাদেশে এক ভদ্রলোক ছিল। ভদ্রলোক বলছি তার কারণ আছে, যদিও তার ব্যবসার ধরনটা ছিল একটু উল্টে ধরনের। কিরকম? তার নাম হলো কাউজ মিয়া। নামটা কি শোনা শোনা লাগে? কাউজ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামে একটা শুনি নাই প্রতিষ্ঠান কখনো। চালাইতো। নাম ছিল হাকিমপুরি জর্দা। এটা এবার তো শুনছি এবার তো স্যার, বুঝবা। হাকিমপুরে জর্দা এটা শুনছি হ্যাঁ, শুনছি স্যার। স্যার। শুনছি স্যার। হাকিমপুরি জর্দার প্রতিষ্ঠানের মালিকের নাম কাউজ মিয়া। সে বাংলাদেশের ইতিহাসে টানা 10 বারের বেশি সর্বোচ্চ করদাতা হয়েছে এতগুলো বড় লোকের ভিড়ে। তাহলে কর দিতে গেলে টাকা লাগে না, মানসিকতাও লাগে। বুঝছো? এক সিগারেট বিক্রেতা, বা ও তো সিগারেটও বিক্রি করতো না, ও বিক্রি করতো জর্দা। জর্দা, বিভিন্ন ধরনের জর্দা বিক্রি করতো, দুই এক ধরনের বিড়িও বিক্রি করতো। তো বাংলাদেশের বড় বড় আত্মস্বীকৃত মিলিয়নার, এমনকি ওই যে কেউ কেউ আবার আছে না, প্রিন্স প্রিন্স, হ্যাঁ না, দাবি করে নিজেকে, তাদের থেকেও যদি বেশি কর দেয়, তাহলে বুঝতে হবে এই লোকটা সে কতটা দেশপ্রেমিক, বা দেশকে সে কতটা পয়সা দিতে চায়। ওনার বক্তব্য আমি শুনছি। সে বলছে যে আমি টাকার দিকে তাকাই না, আমার লক্ষ্য হলো আমি যতটা আয় করবো সরকারের অংশ সরকারকে বুঝাই দেবো, আমি তো সরকারকে বেশি দেইনি। তাহলে দেখো, একটা এরকম ব্যবসায়ী যদি এতগুলো কর দিতে পারে, তাহলে আমাদের মিলিয়নাররা, ওরা কর দেয় ঠিক মতো? ওরা কর দিলে তো স্যার আমরা মালয়েশিয়ার মতন হয়ে যেতাম। হ্যাঁ। বাংলাদেশে করের যে স্বেচ্ছাচারিতা চলে, এটার নমুনা এবার দেখাচ্ছি, শোনো। এবারে যে আমি তথ্যগুলো লিখছি, এটা হলো করদাতাদের স্বেচ্ছাচারিতা। তাহলে বাংলাদেশে তিনভুক্ত নিবন্ধনকারী আছে ধরো 22 লক্ষ। কয় লক্ষ বললাম? 22 লক্ষ স্যার। 22 লক্ষ। 22 লক্ষ জন। কর দেয় কয়জন জানো? মানে নিবন্ধন করছে টিনের জন্য, কর দেবে এই মর্মে। কেন টিন লাগে? টিন তখন অনেক কাজে লাগে। কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলতে গেলেও টিন লাগে। ট্যাক্স দেওয়া না দেন, টিন খোলা লাগবে। আচ্ছা, ভালো কথা। ট্যাক্স দেয় সেইটারও 20%। এই 22 লাখের সর্বোচ্চ 20% কর দেয়। তাহলে কয়জন হইল? 22 লাখের 20% কত হবে? সর্বোচ্চ 4 লাখ। স্যার, বলো। গ্রামে যে ছোটখাটো দোকানগুলো আছে ওখানে কি ট্যাক্স দেয় ওরা? ওরা ভ্যাট দেয়, ট্যাক্স দেয় না। ট্যাক্স তো ও, ধরো অতগুলো আয় করে না, ও ট্যাক্স দেবে কেমনে? এবার কি বুঝলে? তাহলে দেখো, জি স্যার। কর দেবে এই মর্মে স্বীকার করছে হলো 22 লক্ষ জন, বা তারও বেশি হতে পারে, আমি কিছুদিন আগে হিসেব বলছি। কিন্তু কর দেয় কয়জন? 4 লক্ষ জন। আবার 4 লক্ষ যারা দেয়, তারা আবার কি পরিমাণ ফাঁকি দেয় সেটাও বলি। ধরো কারো ইনকাম হলো 5 লক্ষ, বাৎসরিক ইনকাম, ঠিক আছে? 5 লক্ষ ইনকাম ওয়ালা লোক, সে তার বাস্তবে ইনকাম দেখায় 3.5 লাখ। এবার বুঝতে পারলে আসল আসল ফান্ডাটা কোথায়? আচ্ছা স্যার, কেউ ধরা পড়লো যে তার ইনকাম অনেক বেশি হওয়া সত্ত্বেও ট্যাক্স দিচ্ছে না, এক্ষেত্রে শাস্তি বা ধরা পড়লে তার করণীয়? শাস্তি, তার বিরুদ্ধে শাস্তি, মামলা করারও নিয়ম আছে। কিন্তু একটা জিনিস দেখো, যেখানে ট্যাক্স দেওয়ার কথা 22 লাখ, দেয় মাত্র 4 লাখ। আবার যদি আবার শাস্তি দিই কম দেওয়ার জন্য, তাহলে এরা কর দেবে? স্যার, এটা বাধ্যতামূলক করলে হয় না? দেখো, কর তো বাধ্যতামূলক, কিন্তু আমরা কি করি? বাইপাস করি। দেশের উন্নতি, আমাদের দেশের উন্নতি তো থেমে আছে এই কারণে। যদি আমরা বিদেশ থেকে ঋণ নির্ভর হই এত বেশি, তাহলে তো দেশের উন্নতি হবে না। বিদেশিরা কোথায় কোথায় আমাদেরকে চালাবে। কেন আমাদের পদ্মা সেতু করতে গিয়ে বিদেশ থেকে এত টাকা নেওয়া লাগবে কেন? আমাদের তাহলে দেশের সরকার এটার বিরুদ্ধে তদারকি করতেছে না কেন? তদারকি কার কাছে করবে, কার জন্য করবে? যেখানে 20 লাখ, 22 লাখ মানুষ কর দেওয়ার কথা, দিচ্ছে 4 লাখ। আবার এই 4 লাখ কম দিচ্ছে, ওদেরকেই ধরবো? তা ধরা উচিত তো এদেরকে। এই যে এরা যারা কর দিচ্ছে না, তাই কিনা বলো? তাদের এটাই তো, হিসাব এবার সরকারের তো কাছে আছে, করতেছে না। কিন্তু ওরা কর দিচ্ছে না কেন? এটা সরকার পদক্ষেপ নিচ্ছে না। পদক্ষেপ কার কাছে নিবে? ওরাই তো নিজেদের ভাই ব্রাদার।
আমি নিজেও কর দিছি গত বছর 4,000 টাকা কর দিছি। এমন অনেক মানুষকে আমি দেখছি আশেপাশে আমার জানাশোনা, যারা এমন ভাবে ইনকাম স্টেটমেন্ট সাজাইছে যেন তার 0% কোনো কর না দেওয়া লাগে। ব্যাপারটা কেমন শোনো, শুনলে বিশ্বাস হবে না। আইনজীবীকে 2,000 টাকা বেশি দিবে সরকারকে 1,000 টাকা কর ফাঁকি দেওয়ার জন্য, তারপর সরকারকে টাকা দেবে না। বুঝছো এবার দেশপ্রেম, খালি দেশপ্রেম ওই স্যার, ঘুষ গলাবাজি দিবে করলে কিন্তু দেশপ্রেম হয়? কর দিবে না। কর দেবে না, বেশি টাকা খাওয়াবে ঘুষ দিতে আইনজীবীকে। রাজি। হ্যাঁ, তারপর সরকারকে টাকা দেবে না। আবার ধরো কর আসছে ওর 5,000 টাকা, 5,000 টাকাকে ও 500 টাকা বানায় ফেলবে, সরকারের খাতায় 500 টাকা জমা দিবে, আর ওই আইনজীবী মেরে দিবে 3,000। বাস, ভেরি গুড। এদিকে যে দেবে সেও খুশি, 5,000 দেওয়া লাগলো না, 3,500 কাজ হইলো। বুঝছো কি? জি স্যার। কিন্তু আসল লাভটা কার হইলো? আইনজীবী, পুলিশের। আইনজীবী। ওই ইনকাম স্টেটমেন্ট কর ইয়া থাকে, ওই ইনকাম ট্যাক্স লয়ার থাকে, ওদের মাধ্যমে কর ফাঁকি দেওয়ার জন্য যায়। বড় বড় ব্যবসায়ীরা হাজার হাজার টাকা দিয়ে এইসব আইনজীবীগুলোকে পোষে, কিভাবে কর ফাঁকি দিতে হবে এগুলো বাইপাস ওরা ভালো করে বোঝে। শেখ মানে হাসিনার বুঝছো কি? পিয়ন স্যার 400 কোটি টাকার মালিক শুনলাম। হ্যাঁ, তো হবে না, এগুলো হলো ব্ল্যাক মানি, কমপ্লিট ব্ল্যাক মানি। কারণ ওর ইনকাম যদি বস ও দেখবে, ওর ইনকাম হিসাব তুমি করো, ওর করযোগ্য ইনকাম নেই। একটা পিওনের অফিসিয়াল বেতন কাঠামো হতে পারে 8,200 টাকা, তার স্যালারি স্কেল। সর্বোচ্চ সে 15,000 টাকা বেতন তুলতে পারবে। 15 × 12 কত হয় মিরাজ? সর্বোচ্চ 1,35,000 টাকা হবে বছরে। কি বুঝলা? রিল স্যার, হবে। ও যে 400 কোটি টাকার মালিক হয়েছে ওকে তো ধরা হয় নাই স্যার। 1,80,000 টাকা স্যার। আচ্ছা, 1,80,000, তাহলে 1,80,000 হইলেও কি সে করযোগ্য ইনকাম আছে তার? না স্যার, তাহলে বাকি যেগুলো আয় করলো এগুলো কি? এই এটা স্যার আয়গুলো ব্ল্যাক হলো, মানি স্যার। এই আয়গুলো হলো ব্ল্যাক মানি। এবার ব্ল্যাক মানির বিষয়টা ক্লিয়ার। এবার ব্ল্যাক মানি পুরোপুরি আমাদের গোপন প্রেমের মতো, আমরা বেসিক্যালি কাউকে বলতে চাই না, যখন প্রকাশ হয় তখন আমরা হুঁ হ্যাঁ বলি। সহজ কথা, বোঝা গেছে? গোপন সম্পর্ক, গোপন কোনো মানে ব্যাপারের মতো। ক্লিয়ার? আমরা বরং পড়াটা পরে আগাই নেই। এই হলো ট্যাক্সের ব্যাপার। ট্যাক্সের এই আসল ফান্ডাটা যদি গ্রামের কি বলে দেশের জনগণ যদি বুঝতো, একটা দেশ কিভাবে উন্নত হবে যদি নাগরিকরা কর না দেয়। নাগরিক কর না দিলে সরকারের আয়ের খাত কি? সরকার এত কি ঋণ নিয়ে বাঁচতে পারে? এত বেশি ঋণ নিলে তো দেশ কর নির্ভর হয়ে যাবে। ক্লিয়ার এবার? আচ্ছা, তাহলে কর বহির্ভূত আদর্শ। চলো কর বহির্ভূত আদর্শ বুঝাই দিই। কর বহির্ভূত মানে কি? কেউ কি শুনতে পায় আমাকে? কেউ কথা বলছে না। জি স্যার, জি স্যার, শোনা জি যাচ্ছে স্যার। স্যার। হ্যাঁ, তারপর ইয়ে শুনতে পাচ্ছে নাজিউর? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আলামিন, আলামিন সরকার। হ্যাঁ স্যার, শোনা যায় স্যার। ক্যামেরাটা অন করে দেখান তো কি লিখছি, দেখি কি লিখছেন, আমি একটু দেখি। ক্যামেরাটা অন করে খাতা দেখান। আমরা কিন্তু লেখি নাই ক্লাস স্যার। ক্লাস করতে বসছি আমরা, বুঝছো? জি স্যার, জি স্যার। হ্যাঁ, ক্লাস যেন ক্লাসের মতো করে ক্লাস হচ্ছে। আমি আমি আমাদের ওয়েব ক্যাম পর্যন্ত ব্যবহার করছি, তো তোমরা তো একটু গুরুত্ব দিবা, তাই না? আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী দিন অন্য কোনো অধ্যায় নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।